ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্ট মানে ধর্মহীন রাষ্ট্র। ধর্ম কখনো নির্ণায়ক হবে না, বা ধর্মে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটবে না। এতে ধর্মে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটে যাচ্ছে। এই রাজ্য সরকারই আবার বলছে যে বুথগুলোতে 10 লক্ষ টাকা করে তারা দেবেন। টাকাটা পাবেন কোথায়? একদিকে কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না টাকা নেই বলে, যখনই রোপা রুল 2009-এর ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা লেখা হয়ে গেল, মানে গভর্নমেন্টের স্ট্যাটুটরি অব্লিগেশন তৈরি হলো যে এটা দিতেই হবে। সে আইনসঙ্গত দায় নিতে অপারগ সরকার থেকে চলে যান। 6 বার হারার অর্থ হচ্ছে ওই 6 বারের এক্সপেন্ডিচার সেটা কিন্তু জনগণকে বহন করতে হচ্ছে। টাকার যথেচ্ছাচার হচ্ছে, আর টাকা এই টাকা তাকে ব্যবস্থা করতে হবে, নবান্ন বিক্রি করবেন, এখানে এসে বসবেন। পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে এসএলপিটি ডিসমিস করে দিলে আমরা ওই ঘাট চেপে ধরে আদায় করে নেব। অবভিয়াসলি আমরা জানি কি করে আদায় করতে হয়। এইটা এই যে ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে, এই একটা সিম্পল লাইন বুঝতে সরকারের এতবার হাঁটতে হচ্ছে কেন, এটাই আমার বোধগম্য। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনে তাদের যেটা বকেয়া সেই মহার্ঘ ভাতার দাবিতে তাদের রাজপথ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা ছুটে বেড়াচ্ছেন। সর্বশেষ যে শুনানি সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারের অবশ্যই তাদের বক্তব্য শুনবে, তবে 25% যে ডিএ সেটা দিতে হবে এবং তারপরেই রাজ্যের বক্তব্য শুনবে। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিল যদি রাজ্য সরকার এই রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেয় এবং অর্থনৈতিকভাবে রাজ্যের মাজা ভেঙে যেতে পারে। কিন্তু তারপরে কয়েকদিন আগেই শারদীয় উৎসব, সেই উৎসবে ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তাহলে অন্যায়টা কি করলো রাজ্য সরকারি কর্মচারীরা? আগামী সোমবার এই মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশ ছিল সেই নির্দেশ তো পালন হলো না। তাহলে কি রাজ্য সরকারের ওপরেই তো নির্ভর করছে, তারা এই টাকা তারা যদি প্রয়োজন মনে না করে তারা টাকা দেবে না। তাহলে আদালতের কি প্রয়োজন? মন্ত্রী চুরি করবে, চুরি করার পরে মনে করবেন যে মন্ত্রী জেলে যাওয়া উচিত নয়, তাহলে মন্ত্রী জেলে যাবে না? এটা তো আর হতে পারে না। দেখুন পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, তার কারণ কি? আদালতের নির্দেশের ফলে। দেখুন খুব পরিষ্কার, আদালত নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ পালন করতে হবে। সেই নির্দেশ পালন করার বদলে তারা কি করেছেন? একটা অ্যাপ্লিকেশন করেছেন যাতে সময়টা একটু বেশি পাওয়া যায়, অর্থাৎ আরও কিছুটা সময় পাওয়া যায়, সেইটা বলে একটা অ্যাপ্লিকেশন করেছেন। আর আমরাও অ্যাপ্লিকেশন করেছি, সেটা কি? আদালতের নির্দেশ পালিত হয়নি বলে কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি। ফলে উভয় পক্ষই অ্যাপ্লিকেশন করেছে, রাজ্য সরকার অ্যাজ ওয়েল এজ কর্মচারী পক্ষ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথমে তারা চিঠি দিয়েছে, অর্থাৎ আমার মক্কেল, তারা চিঠি দিয়েছে যে দেখো এই নির্দেশ ছিল 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সেই সময়কাল পেরিয়ে যাওয়ার পরে আমরা প্রথমে কন্টেম্পট নোটিশ দিয়েছি, তারপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেছি, সেটাও টেন্টেটিভলি আগামী 8 তারিখ সেটা কিন্তু লিস্টিং ডেট রয়েছে। আর 4 তারিখে মূল মামলা শুনানি, অর্থাৎ মূল মামলাতে যে নির্দেশ ছিল যে 25% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে, সেই নির্দেশটি যদি দেখেন, লক্ষ্য করেন, খুব পরিষ্কারভাবে বলা আছে প্যারাগ্রাফ নাম্বার 2-তে যে রাজ্য সরকারের যে এই পসিটি অফ ফান্ড সেটা কখনোই গ্রাউন্ড হতে পারে না। তার কারণ হাইকোর্ট অ্যাজ ওয়েল এজ ট্রাইব্যুনাল উভয়েই এই পসিটি অফ ফান্ডের এই যে বক্তব্যটিকে নেগেট করে দিয়েই 6 বার জিতিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের, অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের, আমার মক্কেলদের 6 বার জিতেছি আমরা। 7মবারে সেই জন্যই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার। প্রাইমা ফেসি কেস মেড আউট না হলে কখনোই এই ধরনের অন্তর্বর্তীকালীন নির্দেশ হয় না। রাজ্য সরকার অ্যাপ্লিকেশন ফাইল করে কি বলছেন? যে তাদের মাত্র 3টে হেডে
বেতন, পেনশন এবং এই যে লোন নেই না, সেই লোন নিয়ে যে সেই লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট মেটাতে সর্বমোট যে আয়, যদি 100 টাকা আয় হয় তাহলে 130 টাকা ব্যয় হয়ে যায়, অর্থাৎ 1.3 টাইমস ব্যয় হয়ে যায় এই মাত্র 3টে হেডে। এর বাইরে যেমন ধরুন পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, কর্পোরেশন রয়েছে, বিভিন্ন স্কুলগুলো রয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলোর পরিকাঠামো, বিভিন্ন অফিস পরিচালনা করতে হয়, সেগুলোর খরচা, ফলে এই বিপুল খরচা রয়েছে, এটা জানিয়েছেন সেই অ্যাপ্লিকেশনে। তাই আমাদের আরও 6 মাস সময় দেওয়া হোক সময় চেয়েছেন, অথচ সেই রাজ্য সরকারই বলছেন পুজো কমিটিগুলোকে এই সেই দর হাঁকে না, 85, 90, 1,10,000 করে দর হাঁকছেন, হেঁকে ওই দর হেঁকে হেঁকে রেট বাড়াচ্ছেন। এই রাজ্য সরকারই আবার বলছেন যে বুথগুলোতে 10 লক্ষ টাকা করে তারা দেবেন। টাকাটা পাবেন কোথায়? একদিকে কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না টাকা নেই বলে, সময় চাইছেন, অন এভিডেভিট বলছেন যে 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায় 3টে হেডে, তাহলে এই যে পুজোর খরচ প্রায়, যদি সমসংখ্যক পুজো কমিটিও থাকে, এবছর প্রায় 500 কোটি টাকা খরচা হবে। তাহলে এই 500 কোটি টাকা আসবে কোথা থেকে? গত বছর প্রায় 350 কোটি টাকার উপরে খরচা হয়েছে, তাহলে সেই টাকাটা এসেছিল কোথা থেকে? আপনি একদিকে দিয়ে দেবেন না, অপরদিকে এই ধরনের খরচা করবেন যে খরচার কোনো প্রয়োজনই নেই। দেখুন, পুজো হয় সাধারণ ধর্মপ্রাণ হিন্দুরা, তারা তাদের নিজের ধর্মীয় আবেগ থেকে, ভালোবাসা থেকে তারা সেই পুজোর খরচা বহন করেন, তারা প্যান্ডেল তৈরি করেন, ঠাকুর নিয়ে আসেন। যখন এই সরকার পুজো কমিটিগুলোকে টাকা দিত না, তখন কি পুজো হতো না? নাকি তখন পুজোর জৌলুস কম ছিল? সেই সময় পুজো আরো বেশি আবেগ নিয়ে হতো। ফলে একদিকে দেখুন, এই যে বারোয়ারি পুজোর কনসেপ্ট, এটা কি? বারোয়ারি মানে কি? 12 জন বন্ধু তারা একসঙ্গে সম্মিলিত হয়ে পুজো করেছেন, দ্যাটস ওয়াই বারোয়ারি পুজো। তাহলে বারোয়ারি পুজোর কনসেপ্ট এই বঙ্গে পুরাতন কনসেপ্ট, অর্থাৎ সকলের সমবেত হয়ে সম্মিলিতভাবে পুজোর খরচা বহন করেন, এটা 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 পুজোর কনসেপ্ট। ফলে সেখানে রাষ্ট্রীয় অনুপ্রবেশ ঘটানো উচিত নয়। দেখুন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্ট মানে ধর্মহীন রাষ্ট্র নয়। রাষ্ট্রের জনগণের ধর্ম, সে পছন্দের ধর্ম তারা চর্চা করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক হবে না, বা ধর্মে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটবে না। এতে ধর্মে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটে যাচ্ছে। একজন হিন্দু মানুষ তিনি তার পুজো করবেন, রাষ্ট্র সেখানে মাথা গলাচ্ছে, 1,10,000 টাকা দিয়ে কারোর হাসি মুখের ছবি টাঙাতে হবে। এ কি হচ্ছে? সরকার যদি 500 কোটি টাকা দিয়েই থাকে, সেই 500 কোটি টাকা দিয়ে তো আর বিয়ের সমস্তটা পূরণ হয় না। দেখুন, এর বাইরেও দেখুন, সরকারের টাকা নেই, এটা কখনো স্ট্যাটুটরি অব্লিগেশন থেকে কাউকে বিচ্যুতি করে না। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুন, কালকে বিজয় মালিয়া যদি ইন্ডিয়াতে এসে বলে আমার টাকা নেই, তাই আমি ব্যাংকের টাকা পরিশোধ করতে পারছি না, ঠিক ছেড়ে দেবে ব্যাংক? বা একজন সাধারণ মানুষও যদি ব্যাংক থেকে টাকা লোন নেন, অনেকে তো লোন পরিশোধ করতে পারেন, আমার টাকা নেই তাই দিতে পারছে না, তাহলে ব্যাংকের লোনগুলো সব মকুব করে দেওয়া হোক সকল মানুষকে। যাদের টাকা নেই তাদের সকলকে ব্যাংকের লোন মকুব করা হোক। এটাকে বলা হয় আইনি পরিভাষায় স্ট্যাটুটরি অব্লিগেশন। যখনই রোপা রুল 2009-এর ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা লেখা হয়ে গেল, মানে গভর্নমেন্টের স্ট্যাটুটরি অব্লিগেশন তৈরি হলো যে এটা দিতেই হবে। একদম স্ট্যাটুটরি অব্লিগেশন, আইনসঙ্গত দায়। এই আইনসঙ্গত দায় যখন তৈরি হয়েছে, আপনি যদি সরকার সেই আইনসঙ্গত দায় নিতে অপারগ হন, সরকার থেকে চলে যান। যারা এই আইনসঙ্গত দায় নিতে পারবে তারা সরকারে থাকবে, আপনার সরকারে থাকার কোনো প্রয়োজনই নেই। যে আইনসঙ্গত দায় নিজের কাঁধে নিতে পারবেন না, আপনি টাকা নিয়ে যথেচ্ছাচার করছেন, টাকা নিয়ে মেলা করছেন, খেলা করছেন, নিজের বড় বড় কাট আউট টাঙাচ্ছেন, অথচ সেই টাকাটা কর্মচারীদের হিতার্থে ব্যবহার করছে না। দেখুন, এই কর্মচারীদের মধ্যে শুধু কর্মচারী ভাববেন না, পেনশনাররাও রয়েছে। আমাকে এক পেনশনার তিনি বললেন 16,000 টাকা পেনশন পান, 12,000 টাকা, 13,000 টাকা, 14,000 টাকা করে ওষুধের খরচ, মানে তার স্থায়ী খরচই 12,000 টাকা। তারপরে ধরুন অন্যান্য মানে ওষুধের খরচ, তারপরে ধরুন কোনো মাসে হয়তো অন্য দুটো ওষুধ কিনতে হলো, তাহলে 14,000 টাকা যদি ধরুন
ওই তার ওষুধের ব্যয় হয়ে যায় তাদের পরিবারের, স্বামী স্ত্রীর, তাহলে সেই বৃদ্ধ মানুষটি 2000 টাকায় সংসার চালাতে পারবে? তিনি মানে অত্যন্ত ক্ষোভের সঙ্গে, মানে একটা মানুষ হয়তো এক্সস্টেড হয়ে গেলে যেভাবে বলে যে আমাকে প্রতি মাসে আমার জমানো অর্থ থেকে প্রতি মাসে কিছুটা কিছুটা করে নিয়ে সংসার চালাতে হচ্ছে, আমি আর চাইছি না যে বেশি দিন বাঁচতে, কারণ আমি ভয় পাচ্ছি বেশি দিন বাঁচলে ওই আমার ফান্ডটি শেষ হয়ে গেলে আমি কি করে খাবো। এই অবস্থা তৈরি করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স্ক মানুষ যে সারা জীবন জনগণকে পরিষেবা দিয়েছে, সরকারি কর্মচারী মানে তো তিনি জনগণের পরিষেবক, যে মানুষটি জনগণের পরিষেবক হয়ে সারা জীবন পরিষেবা দিলেন, সেই মানুষটি আজকে জীবনের এই জীবন সায়ান্নে এসে তাকে এই কথা ভাবতে হচ্ছে যে আমি যেন বেশি দিন দীর্ঘদিন না বাঁচি, তার কারণ আমার ফান্ডের স্কারসিটি তৈরি হবে। সরকারের কাছে তো টাকা নেই, তো ডিএটা দেবে কোথা থেকে? সরকারের টাকা নেই কেন, টাকার যথেচ্ছাচার হচ্ছে, আর টাকা এই টাকা তাকে ব্যবস্থা করতে হবে। নবান্ন বিক্রি করবেন, এখানে এসে বসবেন, এই তো এই রাইটার্সে কাছেই, বেশি দূরে না, নবান্নে এসে বসবেন, নবান্ন থেকে আসবেন রাইটার্সে বসবেন, নবান্নটা বিক্রি করে দেবেন, অসুবিধা তো নেই। তাহলে এই যে সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা, যে মামলাগুলোকে বারবার চ্যালেঞ্জ করছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, এসএলপি করছে, ক্যাভিয়েট করছে, এখানেও তো প্রায় লক্ষ লক্ষ টাকা খরচা। এই যে সুপ্রিম কোর্টে যারা আবার ডিএ মামলায় যারা আইনজীবী থাকবেন, তারা তার বিনা পয়সায় মামলা করবে না। দেখুন, জনগণের করের টাকায় জনগণের কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য মামলা করছেন, জনগণের করের টাকার মামলা। ফলে আমি মনে করি, দেখুন, অ্যাপিল করার অধিকার যে কারোর রয়েছে, কিন্তু আমার তো একটা ব্যক্তিগত অভিমত রয়েছে। সরকারের ক্ষেত্রে এটা ভাবা উচিত এবং তাদের বুঝে নেওয়া উচিত যে কোন মামলায় আমি অ্যাপিল করব এবং কোন মামলায় অ্যাপিল করব না। তার কারণ হচ্ছে এখানে ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে, এটা বোঝার জন্য, মানে এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা বোঝার জন্য মানে 6 বার মামলায় হারতে হয় না। 6 বার হারার অর্থ হচ্ছে ওই 6 বারের এক্সপেন্ডিচার সেটা কিন্তু জনগণকে বহন করতে হয়েছে। ফলে এই যে আমার অ্যাপিল করার অধিকার রয়েছে, মানে আমি অ্যাপিল করছি বিষয়টাকে প্রলং করার জন্য, এটাও একটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আগামী সোমবার যে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে, সেই মামলায় তাহলে আপনাদের অবস্থান কি থাকছে? পরিষ্কার অবস্থান, আমাদের ডিএআইসিপি অনুযায়ী দিতে হবে এবং 25% এরিয়ার দিয়ে দেয়নি, 100% এরিয়ার দিয়ে এসএলপিটি ডিসমিস করে দিলেই আমাদের এই যে কন্টেম্প প্রসিডিংস, সেই কন্টেম্প প্রসিডিংস কলকাতা হাইকোর্টেও চলছিল, যেটা স্টে হয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে, কিন্তু তারপরে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে 25% এরিয়ার দিয়ে এসএলপিটি ডিসমিস করে দিলে আমরা ওই ঘাট চেপে ধরে আদায় করে নেব। সম্ভব হবে? অবভিয়াসলি আমরা জানি কি করে আদায় করতে হয়। আইনি লড়াই, রাস্তার লড়াই সবই তো চলছে। সব লড়াই চলবে, এই বোথ লড়াই চলবে, এই যৌথ লড়াই, আইনের লড়াই যেমন চলবে আদালতের অভ্যন্তরে, সেরকম রাস্তার লড়াইও চলবে। কিন্তু হ্যাঁ, আইনের লড়াইয়ে আমরা 6 বার সফল হয়েছি, খুব স্বাভাবিকভাবে আমরা জানি আইনি লড়াইয়ের মাধ্যম দিয়ে কি করে টাকা আদায় করে নিতে। সরকার বলছে তাদের যদি সদিচ্ছা না থাকতো, তাহলে তারা কখনো 5%, কখনো 6%, এর আগেও তো তারা ডিএর বকেয়া খানিকটা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের সদিচ্ছা আছে। সদিচ্ছার তো কোনো বহিঃপ্রকাশ দেখছি না, তাহলে 6 বার মানে হেরে যাওয়ার পরেও বারবার অ্যাপিল করেন কেন? সিঙ্গেল মানে হাইকোর্ট প্রথমে 2019 থেকে না 2016 সালের মামলা, দেখুন, হাইকোর্টে হারলেন, রিভিউ করলেন, আবার স্যাটে হলো, স্যাটে হারলেন, সেটার আবার রিভিউ করলেন, আবার মানে সব জায়গায় হারছেন, আবার হাইকোর্টে এলো, হাইকোর্টে হারলেন, আবার স্টার রিভিউ করলেন, সেখানেও হারলেন, তারপরে আবার সুপ্রিম কোর্টে গেলেন। মানে আমি এই যে সরকার হারলেন, সরকার হারলেন, সরকার হারলেন বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। সরকার হারতে হারতে ক্লান্ত হচ্ছে না, মানে এইটা, এই যে ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে, এই একটা সিম্পল লাইন বুঝতে সরকারের এতবার হারতে হচ্ছে কেন, এটাই আমার বোধগম্য হচ্ছে না। যে বিচারপতি বলেছিলেন যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার, সেই বিচারপতি অবসরে নিয়ে নিয়েছেন, এটা যেমন ঠিক, কিন্তু এখনো পর্যন্ত সরকারি কর্মচারীরা তাদের যে বকেয়া ডিএ সেটা তো পেল না। হ্যাঁ, অবভিয়াসলি দেখুন, মানে শুধু তাই নয়, সাংবিধানিক অধিকার বলেই ক্ষান্ত থাকেননি, কলকাতা হাইকোর্ট একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন ডিএ নিয়ে, ডিএ মৌলিক অধিকার বলেও অবজারভেশন দিয়েছেন। ফলে এই যে মূলত মামলাটির মানে শুনানি চলছে ওই অংশটি নিয়েই বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে ডিএ মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হবে কি হবে না। তার কারণ হচ্ছে ডিএ যদি মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হয়ে যায়, কারণ এটা যদি সুপ্রিম কোর্ট হোল্ড করে,
তাহলে কিন্তু কোনো সরকারই, সে কি রাজ্যের সরকার কি কেন্দ্রের সরকার, কোনো রাজ্যের সরকার বা কোনো কেন্দ্রের মানে কোনো সময়ের কেন্দ্রের সরকার, তারা কখনোই মানে এটা থেকে মানে মানে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে হোক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক, সেটা দেওয়া থেকে কখনোই বিরত থাকতে পারবেন না। ফলে এই যে ডিএ মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হবে কি হবে না, সেইটা নিয়েই মূল চর্চাটা। তার কারণ দেখুন, একসময় মানে সম্পদের অধিকার, সেটা কিন্তু সাংবিধানিক অধিকার হলেও কিন্তু মানে এই যে ধরুন মানে তার যে অধিকারের যে ক্রম, সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে। তার কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে মৌলিক অধিকার মানে সেটা রাষ্ট্র কোনোভাবেই কাটতে পারেন না, কিন্তু আপনাকে এই যে অধিকারের যে ক্রমবিন্যাস, সেই ক্রমবিন্যাস অনুযায়ী মৌলিক অধিকার আপনি বলতে পারেন সর্বোচ্চ ধরনের অধিকার। ফলে সেই সর্বোচ্চ অধিকার হিসেবে পরিগণিত হবে কিনা এবং সেটা কোনোভাবে রাষ্ট্র যাতে কোনোভাবে যাতে না কাটতে পারে, তাহলে এই যে যেমন রোপা রুল 2019 ক্ষেত্রে যেমন ডিএর প্রভিশন রাখেনি, সেটার ক্ষেত্রেও তাহলে কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে সেটা আরো সহজেই আদালতের কাছে সেটা এনফোর্স করা যাবে, সেটা আদালতের কাছে আদালতের দ্বারস্থ হয়ে খুব সহজেই সেটা বলবৎ করা যাবে বলে আমি মনে করি। ফলে সেই অনুসারে মূলত মানে লিগাল ইন্টারপ্রিটেশন হবে। আর অন্যান্য অংশ দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ওটার মানে ওটা পালিয়ে যাওয়ার কোনো পথ, ওটা বিচার হয়ে গেছে, 6বার হেরেছেন এবং এই 25% এরিয়ার দিয়ে দিতে হবে, এটার মাধ্যম দিয়ে এটা পরিগণিত যে এটা আদালতের কাছে গ্রহণযোগ্য একটি বিষয় এবং প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে বলে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ। আগামী সোমবার অবশ্যই নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, তার কারণ সুপ্রিম কোর্টে যে সময়সীমা দিয়েছিল সেই সময়সীমার প্রায় অনেকটাই সময় কেটে গিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের যে 25% ডিএ দেওয়ার কথা ছিল, সেই ডিএ তারা না দিলেও প্রায় 500 কোটি টাকা ইতিমধ্যেই শারদীয় উৎসব অর্থাৎ দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে অনুদান হিসাবে রাজ্য সরকার দেওয়ার ঘোষণা করে দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের কি হবে, যে পেনশনভোগীদের কথা বলছিলেন অবশ্যই এ কথা ঠিক, এমন বহু সরকারি যারা কর্মচারী রয়েছেন যারা অবসর নিয়েছেন, তাদের মেডিসিনের যে খরচা, সাধারণ মানুষও জানেন মেডিসিনের কি দাম, কিন্তু তারপরেও তারা আশায় এখনো বুক বেঁধে বসে আছে। অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার কার্যকর করবে, তবে কতদূর করবে আগামী সোমবার স্পষ্ট হয়ে যাবে। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।